নমস্কার। খবরদার কথা নয়, আমরা বলি বটে কথা নয়, কিন্তু আমরা সবচেয়ে বেশি বলি। এই কারণে বলি যে এই মুহূর্তে দেশে কথা বলতে গেলেও কিছু কিছু সমস্যা হচ্ছে, কিন্তু এই সমস্যার দিকে খুব একটা গুরুত্ব না দিয়ে মানুষের সমস্যার কথাই আমরা বলি। তবে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আপনারা জানেন এই 4 সেপ্টেম্বর 2024 একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছে এনএলএফটি, এটিটিএফ, দ্যাট ইজ টাইগার ফোর্স, তাদের সঙ্গে ভারত সরকার এবং ত্রিপুরা সরকারের একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির ভেতরে বিষয়বস্তু কী আছে আমরা জানি না। সরকারিভাবে তথ্যগতভাবে কি কি বিষয়ে চুক্তি এলো, চুক্তিতে কথাবার্তা হলো, আমাদের কাছে সেই তথ্য নেই যেটা টিএনভির সময় ছিল। টিএনভির কিছু কিছু বিষয় আমাদের কাছে আছে, 5-6টা বিষয় তাদের ছিল, অধিকাংশই সলভ হয়েছে। এই টিএনভি সাধারণভাবে জনসাধারণের মাঝে, অর্থাৎ গণতান্ত্রিক ব্যবস্থার মাঝে চলে আসার সময় টিএনভি চুক্তি হয়েছিল। আপনাদের হয়তো খেয়াল হয়েছে যে আগস্টের 12 তারিখ 1988 সালের 12ই আগস্ট এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। পরবর্তী সময় আপনারা জানেন এই চুক্তি হওয়ার আগে কি হয়েছিল সেটাও আপনারা জানেন। নির্বাচন ছিল, নির্বাচনের আগে 3 দিনে 94 জন নিহত হয়েছিল টিএনভি আক্রমণে। সাধারণ মানুষ গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিল। স্বাভাবিকভাবে একটা উগ্রপন্থী সংগঠনের সাথে ভারত সরকারের চুক্তি হয়েছিল, কিন্তু এই মুহূর্তে যে চুক্তিটা হয়েছে এনএলএফটি এবং টাইগার ফোর্সের সাথে, আমাদের কাছে এমন কোনো তথ্য নেই ইদানিংকালের ভেতরে, অন্তত যদি আমি সর্বশেষ 2012 সালের কথা আপনাদের বলতে পারি, পুলিশের যে সদর দপ্তর থেকে তথ্য যেটা সংগ্রহ করেছি, তাতে দেখা যাচ্ছে দুটো যারা কন্ট্রাক্টরি করেন বা ঠিকাদারি কাজ করেন, এবং 2 জন ঠিকাদারকে নিয়ে যাওয়া ছাড়া 2012 কোনো রকম অ্যাম্বুশ বা কোনো রকম সন্ত্রাসবাদী কার্যকলাপ প্রকাশ্যে আসেনি। তাহলে এই চুক্তি কেন? এবং অবশ্যই যদি এটা দেশের সন্ত্রাসবাদী কার্যকলাপ উঠে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে, আমরা তার সমর্থক, কোনো সন্দেহ নেই। সবাই চায় শান্তি বিরাজ করুক। আজকে এই নিয়েই একটু আলোচনা করব যে টিএনভি চুক্তি হলো, তার মাঝে তিপ্রামথার সঙ্গে একটা চুক্তি হয়েছিল ভারত সরকারের 30শে জুন, সম্ভবত 2004 সালের 2রা মার্চ একটা চুক্তি হয়েছিল। সেই অ্যাকর্ডের কি হলো, এই সমস্ত বিষয় আপনাদের সামনে আনবো। এই অ্যাকর্ডগুলি কতটুকু গুরুত্বপূর্ণ এই মুহূর্তে ভারতবর্ষের ক্ষেত্রে, এই সমস্ত নিয়েই আমরা সংক্ষিপ্ত আলোচনা করব। রয়েছেন আপনাদের অত্যন্ত পরিচিত এবং সাধারণ মানুষের সঙ্গে যিনি মিশে থাকেন, সমাজসেবামূলক কাজকর্ম করেন, শ্রী মৃন্ময় চক্রবর্তী আমার বাঁ দিকে বসেছেন। নমস্কার। নমস্কার। মৃন্ময়বাবু, সরাসরি চলে যাই যে সর্বশেষ যা তথ্য আমি পেয়েছি, যদিও বলা হয়েছিল 4 সেপ্টেম্বর যে চুক্তির সময় আমরা জেনেছিলাম 328 জন এরকম আত্মসমর্পণ করবে। সম্প্রতি তারা অস্ত্রশস্ত্র নিয়ে আত্মসমর্পণ করেছে, তার সংখ্যা হচ্ছে 584 জন। এখন শোনা যাচ্ছে, আজকে বিরোধী দলনেতা জিতেন চৌধুরীর একটা প্রেস কনফারেন্সে যে তথ্য উঠে এলো, শোনা যাচ্ছে যে 1183 জন এই সংখ্যা গিয়ে দাঁড়াবে। সে যাই হোক, এই যে অ্যাকর্ডগুলি হয়, এই যে চুক্তিগুলি হয়, এই মুহূর্তে এই ত্রিপুরা রাজ্যে এনএলএফটি এবং এই টাইগার ফোর্সের চুক্তিটাকে আপনি কিভাবে দেখছেন? আমার কাছে কিন্তু এই চুক্তিগুলো এটা পলিটিক্যাল গিমিক হিসেবেই আছে, রাজনৈতিক একটা গিমিক। রাজনৈতিক লাভালাভের জন্য এই ধরনের চুক্তি করা হয়। কারণ আপনি দেখুন যে একটা হচ্ছে যে সন্ত্রাসবাদী যে কার্যকলাপ, সন্ত্রাসবাদী রাষ্ট্রের ভাষাতে সন্ত্রাসবাদী। আর সাধারণভাবে আমরা যারা মানুষের স্বার্থের কথা ভাবনা চিন্তা করি, মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি, আমরা সেগুলিকে বিভিন্ন জায়গার পরিপ্রেক্ষিতে তাদের আরও রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক অধিকারের জন্য যে লড়াই, সেই হিসাবে আমরা এদিকে দেখার চেষ্টা করি। কিন্তু এই ধরনের ব্যক্তি সন্ত্রাসের বিপরীতে ব্যক্তি যে সন্ত্রাসবাদী কার্যকলাপ, ব্যক্তি হত্যার যে রাজনীতি,
সেই ব্যক্তি হত্যার রাজনীতির বিপরীতে আপনাকে রাজনৈতিক যে কর্মসূচি আছে, রাজনৈতিক যে ক্রিয়াকলাপ আছে সংসদীয় রাজনীতির মধ্যে, সেটার মধ্যে আপনাকে অংশগ্রহণ করেই আপনি আপনার দাবি দাওয়াগুলিকে পার্সু করতে পারেন, আপনি মানুষের সামনে তুলে ধরতে পারেন। এই ব্যক্তি হত্যার রাজনীতিটা যে কোনো স্তরে, যে কোনো ভাষাতেই, যে কোনো রাজ্যে, যে কোনো স্তরে, পৃথিবীর যে কোনো প্রান্তেই এই ব্যক্তি হত্যার রাজনীতি আজকাল আর চলে না। এই রাজনীতি দিয়ে ইয়াসের আরাফতও সবচেয়ে বেশি সফল হয়েছেন বলে মনে হয় না। সুতরাং সেদিক থেকে যদি বলা হয়, কিন্তু এই ব্যক্তি হত্যার রাজনীতি মানে এই ধরনের, আমার রাজ্যে একটা দেশের প্যালেস্টাইনের অধিকারের প্রশ্নে ওনার যে লড়াই ছিল, সেই লড়াই তো একটা স্তরে গেল, যাওয়ার পরে আজকেও দেখুন আপনার এই মধ্যপ্রাচ্যে বা এই যে জায়গাগুলির মধ্যে বিপৎস আকারে আপনার চলছে আপনার এই হত্যার রাজনীতি। আপনি রাশিয়াতে, ইউক্রেন, এইসব চলছে। তাই আমি বলছি যে এইটা এটিও একটা বড় মাপের, কিন্তু তার পলিটিক্যাল পরিধি অনেক বড়, রাজনৈতিক পরিধিটা অনেক বড়। আপনি যদি আমরা আমেরিকার এখন যিনি বর্তমান যে প্রেসিডেন্ট আছেন, ওনার যে কালকে বাইডেন, কালকে উনি যে বক্তব্য রেখেছেন, তারা এই ঘটনাগুলির সাথে তারা ওতপ্রোতভাবে জড়িত, বলেছেন যে এই ঘটনাগুলিকে মানে প্যালেস্টাইন এবং ইসরায়েল এবং ইউক্রেনের প্রশ্নে আমাদেরকে আরও বেশি সদর্থক ভূমিকা নেওয়ার দিকে। কিন্তু সদর্থক ভূমিকাটা কি? ইসরায়েল এবং রাশিয়ার বিরুদ্ধে কি তারা পজিশন নিতে পারবে? সেটা তো পারেনি, এখনও পারবেন না তারা। তো সেদিক থেকে বলছি যে এখন এই ভারতবর্ষের যে রাজনৈতিক পরিস্থিতি আছে, সেই রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই ধরনের যে রাজ্যের মধ্যে যে ছোট ছোট সন্ত্রাসবাদী ব্যক্তি হত্যার যে রাজনীতি, তাদের মধ্যে জনজাতিদের জন্য, উপজাতিদের জন্য রাজনৈতিক লড়াই, অর্থনৈতিক দাবি দেওয়া, সামাজিক নিরাপত্তা, এসবের কোনো মানে নেই। আপনি দেখবেন তারা যখন সারেন্ডার করার পরে সাংবাদিকরা যখন তাদের জিজ্ঞেস করলো যে আপনারা কি সক্রিয় রাজনীতির মধ্যে আসবেন, আমরা আসলে পুরো যদি জনজাতিদের উপকার লাগে, আমরা যদি তাদের স্বার্থে কাজ লাগাতে পারি, নিশ্চয়ই আসতে পারে, কোনো অসুবিধা নেই। এটা কি? এটা হচ্ছে দেখুন, এই যারা ব্যক্তি হত্যার রাজনীতি করলো তাদেরকে ভারত সরকার বা রাজ্য সরকার, ভারত সরকারের সাথে তারা চুক্তি করে তাদেরকে একটা রাজনৈতিক পুনর্বাসন দেওয়া হয়, আর্থিক পুনর্বাসন দেওয়া হয়। হ্যাঁ, সেটা আপনি টিএনবির ক্ষেত্রেও দেখুন, আপনি নর্থ ইস্টের বিভিন্ন রিজনাল যে ফোর্সগুলি আছে তাদের ক্ষেত্রে আপনি দেখুন যে এইসব করেও কিন্তু মণিপুরের শান্তি এলো না, মণিপুরে কিন্তু শান্তি এলো না। তো এই সমস্ত জায়গাতে আমরা দেখি যে এই সরকারের আমলে, মানে ভারত সরকারের আমলে বিগত কিছুদিনে 12টা চুক্তি হয়েছে এই ধরনের ছোটো ছোটো মানে ব্যক্তি হত্যার যে সন্ত্রাসবাদী যে আমরা যেটাকে বলি অর্গানাইজেশনের সাথে, তার মধ্যে 3টা চুক্তি হয়েছে ত্রিপুরার সাথে, 3টা চুক্তি ত্রিপুরার সাথে। হ্যাঁ, পরপর আপনি এবার দেখুন 2024 মার্চ মাসের 2 তারিখে ত্রিপুরা মতার সাথে যে চুক্তিটা হলো, সেই চুক্তিটা কি একটা অনশনস্থলে অনশন শুরু হওয়ার আগেই দিল্লি থেকে চলে গেলেন, চুক্তি করলেন। এই চুক্তিপত্রটাও যদি দেখা যায়, ইন্টারলোকেটর, হ্যাঁ, মানে চুক্তিটার মধ্যে তো যে অর্গানাইজেশন তার প্রতিনিধিত্ব করছে, এই অর্গানাইজেশন নামটা নেই। এটা তো সবচেয়ে বড়, যে আমি কার সাথে, কোন অর্গানাইজেশনের সাথে আমি ভারত সরকার বা চুক্তি করছে, এই অর্গানাইজেশনের নামটা নেই। তাহলে বলতে এটার মধ্যে কংক্রিট কিছু বলা নেই যে আমি উপজাতিদের ডেভেলপমেন্টের জন্য, জনজাতিদের ডেভেলপমেন্টের জন্য আমি এই করব। এখন হচ্ছে যে পিস অ্যাকর্ড যেটা তারা করলেন, মানে 4 সেপ্টেম্বরের 4 তারিখে, তো সেইটা ফলো আপ হচ্ছে এই সারেন্ডার। চুক্তিটা কি এটা কিন্তু এখনো প্রকাশিত হয়নি। আমরা তো টিএনবির একটা চুক্তি দেখেছিলাম, বা মতার সাথে যে একটা করেছেন সেটাও আমরা দেখেছি। কিন্তু এই যে 4 সেপ্টেম্বর যেটা করা হলো, তার কিন্তু আমরা কোনোরকম তার যে স্কেলিটনটা কি সেটা আমরা দেখি, কিন্তু তার ফলো আপটা আমরা দেখলাম। ফলো আপটা হচ্ছে টিএনবি চুক্তি একটা তো প্রকাশ্যে আসছে যে ওই যে 60 আসনের ভিতর 1/3, মানে আমি বলছি টিএনবি চুক্তিটা একদম, মানে ভারত সরকার এটা প্রকাশ করেছে, টিএনবিও প্রকাশ করেছে, আমরা আমাদের কাছে আছে। আমি যদি খুঁজি আমার কাছে এই মানে কপি একটা আছে আমার কাছে। কিন্তু ত্রিপুরা মথারটাও আছে, এই যে মার্চের 2 তারিখে তারা যেটা করেছে সেটাও একটা আছে, ছোট কয়েক প্যারার, 2-3 প্যারার, সেটাও আছে। কিন্তু এই যে আপনার অ্যাকর্ডটা হলো, পিস অ্যাকর্ডটা, এটা কিন্তু এখনো পর্যন্ত আপনার খুঁজে পাওয়া যাচ্ছে না, কিছু নেই। কিন্তু এটা হচ্ছে ফলো আপ। এখন ফলো আপটা যে করা হচ্ছে, আপনি দেখুন ফলো আপটা হচ্ছে যে কিছু লোকের আর্থিক পুনর্বাসন। আপনি দেখুন সবচেয়ে বড় যদি আত্মসমর্পণ হয়ে থাকে তাহলে হচ্ছে 1993-তে
থার্ড লেফট ফ্রন্টের গভর্নমেন্টের আমলে প্রথম একটা সবচেয়ে বড় 1600-র মতো লোক সারেন্ডার করেছেন। এটা নিয়ে অনেকে অনেক ধরনের প্রশ্ন তুলতে পারেন, কিন্তু জেনুইনলি কিছু লোক ওই সময়, এরপরে আর এত ব্যাপক আকারে কোনো লোক আত্মসমর্পণ করে। আপনি দেখুন যে এই যে আত্মসমর্পণ, ত্রিপুরা রাজ্যের যে ব্যক্তি হত্যার যে রাজনীতিটা দীর্ঘদিন যাবৎ চলছিল, সেই রাজনীতিটা, সেই যে কার্যকলাপটাকে ত্রিপুরা সরকার, টিএসআর হোক, স্টেট পুলিশ হোক, সেন্ট্রাল পুলিশ হোক, আসাম রাইফেলস হোক, ত্রিপুরা সরকারের দক্ষ পরিচালনায় কিন্তু আপনার এই ব্যক্তি হত্যার যে রাজনীতি, সেই রাজনীতির ক্ষেত্রে একটা অবসান তারা ঘটাতে পেরেছিল। তার জন্য কিন্তু ত্রিপুরা সরকারের যে পুলিশ, রাষ্ট্রপতির কলার্স, এটা যে দেওয়া হয়, এই কারণেই তাদেরকে দেওয়া হয়েছিল। তাহলে এই আপনার কাছে এই প্রসঙ্গে যেহেতু এসে পড়লেন, এটা বলি যে 2014 সালের পরে বর্তমান সরকার যেটা ভারতবর্ষে এখন আছেন ক্ষমতাসীন, তারা তো ত্রিপুরা রাজ্য সরকারের যে কৌশলটা, কি পদ্ধতিতে ওরা এক্সট্রিমিস্টের প্রবলেমটা সলভ করেছিল নর্থ ইস্টার্ন রিজনের উন্নয়নের জন্য, একটা চিঠিও নিয়েছিলেন। এটার রুটটা হচ্ছে, দেখুন এই যে রাষ্ট্রপতির পুরস্কার মানে কালার্স হিসেবে তারা পেল, এটা মনমোহন সিং এর আমলে। আর মনমোহন সিংই কিন্তু বলেছিল যে এই যে সন্ত্রাসবাদী যে কার্যকলাপ হচ্ছে, এই কার্যকলাপ মোকাবেলার ক্ষেত্রে ত্রিপুরা সরকার একটা মডেল, এটা আমাদের সারা দেশে প্রয়োগ করতে হবে, এই মডেলটাকে আমাদের অনুসরণ করতে হবে। এটা মনমোহন সিং এর আমলেই এটা হয়েছে। আর তৎকালীন সময় ত্রিপুরার চিফ মিনিস্টার ছিলেন মানে মানিক সরকার, উনি ছিলেন চিফ মিনিস্টার। 2014 সালের পরেও নিয়েছেন না, 2014 সালে মানে মনমোহন সিংয়ের যে স্বীকৃতিটা, কংগ্রেস ইউপিএ সরকারের স্বীকৃতিটাকে মানে বর্তমান এনডিএ যে সরকার আছে তারা সেটাকে অ্যাকসেপ্ট করে নিলেন যে এটাই হচ্ছে একমাত্র মডেল, যে মডেলের মাধ্যমে আমরা এই ধরনের সন্ত্রাসবাদী কার্যকলাপকে মোকাবেলা করতে পারি। হ্যাঁ, যে এটা তারা স্বীকার করে নিলেন, নতুবা তো এটা স্বীকার করার কোনো প্রশ্ন ছিল না তাদের। কিন্তু তারা দেখলেন যে সত্যিই যদি এই মডেলটা আমরা, মডেল বলতে কি, মডেল হচ্ছে আপনি যদি আপনার এলাকাটার মধ্যে, আপনি যে এলাকাতে এই ধরনের ঘটনাগুলি ঘটছে, সেই এলাকার মধ্যে রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে যদি ওই অংশের মানুষকে আপনি করতে পারেন, ডেভেলপ করতে পারেন, তাহলে নিশ্চয়ই মানুষ তার এটা নিয়ে চলে যাবে। কারণ এটা দেখবেন একটা হয়ে গেছে, কারণ দেখবেন ত্রিপুরা রাজ্যে একটা যে মানে ইকোনমিটা, গ্রামীণ ইকোনমিটা কিন্তু রাবার কেন্দ্রে। আপনি দেখবেন একটা 2020 সালের পরে রাবারের একটা বিশাল ব্যবসা কিন্তু শুরু হয়েছে, আর এটা গ্রামীণ এলাকায়, উপজাতি জমিয়া থেকে শুরু করে সমস্ত সবাই, তো এখন সবাই এই কাজের সাথে যুক্ত আছে, তাদের হাতে পয়সা আছে, স্বাভাবিক কারণে তারা এই অস্ত্র ধরে বাংলাদেশে কেন থাকবে। এক, আর যদি বাংলাদেশ আজকে, আপনি বললেন 2012, আমি তো বললাম এটা 15 থেকে 20 বছর, 15 থেকে 20 বছর, 2004-এর পরে, হ্যাঁ, আর এই ধরনের কোনো ঘটনা, হ্যাঁ পুলিশের তথ্য, এটা তো ছোটখাটো ঘটনা, দুই একটা ঘটনা ঘটতে পারে, এটাকে মানে এই ধরনের অ্যাক্টিভিটিসের সাথে লিঙ্ক করাটাও ঠিক না এই অর্থে। কারণ এই ধরনের ঘটনা রেশারেশির কারণেও ঘটে, ব্যবসায়ী রেশারেশির ঘটনার ক্ষেত্রে, পার্সোনাল ক্লেশ এইসবের ক্ষেত্রে ঘটতে পারে। কিন্তু পুলিশের কাছেও আপনার গত 20 বছরে এই ধরনের ঘটনা নেই। আর হাসিনা সরকার থাকা সত্ত্বেও বাংলাদেশে, আপনার হাসিনা সরকার আগেই বলে দিয়েছে বাংলাদেশে কোনো ধরনের উগ্রপন্থী এখানে নেই। যেটা শেষ ছিল আজকের উনি এমএলএ, রামচন্দ্র ঘাটের এমএলএ ও রঞ্জিত দেববর্মাকে তারা শিলং থেকে ত্রিপুরা পুলিশ গিয়ে কিন্তু তাকে এনেছে। হ্যাঁ, উনি সক্রিয় রাজনীতির মধ্যে ঢুকে এখন তিনি বিধানসভায় নির্বাচিত জনপ্রতিনিধি, ঠিক না, সেভাবে আছে। আপনি ত্রিপুরার সন্ত্রাসবাদী কার্যকলাপ তো এটিপিএলও থেকে শুরু হয়। এটিপিএলও বীরেন্দ্র জমাতিয়া, খগেন্দ্র জমাতিয়া, তারা সারেন্ডার করার পরে খগেন্দ্র জমাতিয়া মিনিস্টার পর্যন্ত হয়। তো সেটা বলে এই এটিপিএলও, তারপরে টিএনবির পরে এনএলএফটির পরে এক, তো শুধু আপনি দেখুন যে যদি কোনো কিছুর মধ্যে উনি জড়িত থাকেননি, এবার যে বিশ্বমোহন, এছাড়া তো এখন অবধি, আর বাকি দুজন তো এখনো জেলেই আছেন। হ্যাঁ, যারা আছেন সেই অর্থে মানে, আর যারা এখন আছেন পুলিশের রেকর্ডে, সেন্ট্রাল গভর্নমেন্টের আইবির কাছে যারা সারেন্ডার করেছেন বা ভবিষ্যতে সারেন্ডার করে, তাদের নামের লিস্ট আছে। তারা 20 বছরে কী ধরনের অ্যাক্টিভিটিস করেছেন, তারা কি স্লিপিং মোডে ছিলেন, তারা কি ঘুমন্ত অবস্থায় ছিলেন যে কোনো সময় জাগতে পারে, এটা তো আল কায়দা করে স্লিপিং মোডে রেখে দেয়, এটা তো এখানে এসব চলে না। এই অংশটায় আপনার কাছে আসবো যে হঠাৎ করে কেন এই অ্যাকর্ডার গেল, এটা আপনি পরে বলবেন। তার আগে জিজ্ঞেস, আপনি একটা জায়গায় বলেছেন হাসিনা সরকার বলেছিল যে এই এক্সট্রিমিস্টরা, উগ্রপন্থীরা আমাদের দেশে একজনও নাই। তাহলে যে সংখ্যাটা প্রথম দিন স্বাক্ষরের সময় যে 328-এর সংখ্যা পেলাম, আর আজকে গিয়ে পেলাম, সারেন্ডারের দিন পেলাম 584, আর আজকে গিয়ে শুনছি এটা গিয়ে দাঁড়াবে 1183, এটা কোথায় ছিল?
না সেটাই বলছি যে কোথায় ছিল, এবং তাদেরকে আপনি যারা সারেন্ডার করলো কোথায় গেল, জম্পুই জলাতে, জম্পুই হিলে গেল, গিয়ে যে 7 নম্বর টিএসআর ক্যাম্পে, 7 ব্যাটালিয়ন টিএসআর ক্যাম্পে, যে টিএসআরের উপরে সবচেয়ে বেশি তাদের উপরে আক্রমণটা করা হয়েছিল 90-এর দশকে। তা আমি বলছি যে তারা নাকি বাংলাদেশে আশ্রয় নিয়েছিল। তো বাংলাদেশ গভর্নমেন্ট এটা জানা সত্ত্বেও যে আমার দেশে ইন্ডিয়ান সন্ত্রাসবাদীরা আশ্রয় নিয়েছে, বাংলাদেশ আশ্রয় দিয়ে রেখেছে, এটা ইন্ডিয়ান গভর্নমেন্ট বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করবে না? বাংলাদেশ হাইকমিশন, ইন্ডিয়ান হাইকমিশন বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করবে না? তোমার দেশের জায়গা দিচ্ছ আমাদের দেশের সন্ত্রাসবাদীরা। এটা তো দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি হওয়ার কথা। তো গত 20 বছরে তো সম্পর্ক অবনতি হয়নি, বরং উন্নতি হয়েছে। তার জন্য আজকে 5ই আগস্টে আপনার হাসিনা ভারত সরকারের মানে ছত্রছায়াতেই আছে। তারপরে সীমান্তের একটা অংশ বাদ দিলে কাঁটাতারের বেড়া করার ক্ষেত্রে এটা তো নিবেন বাবুই শুরু করেছিলেন যে কাঁটাতারের স্বরাষ্ট্র দপ্তর প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন, এটা করেছেন কাঁটাতারে। এখন তো এইসব কাঁটাতার কোথাও কি এটা শুনে গেছে? এই কাঁটাতারে তো এখন হচ্ছে চোরাচালান, কাঁটাতার হচ্ছে চোরাচালান। বিএসএফের কাজ হচ্ছে মানে বাংলাদেশ বর্ডার ফোর্সের আর ভারতের বর্ডার ফোর্সের কাজ হচ্ছে চোরাচালান রোধ করা, হ্যাঁ, ড্রাগ চোরাচালান। কিন্তু কোথাও তো একজন সন্ত্রাসবাদী ধরা পড়েনি। সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে বাংলাদেশের বর্ডার মানে এলাকাগুলির মধ্যে বাংলাদেশের আর্মি অপারেশন করেছে এই ধরনের গত 20 বছর কোনো রিপোর্ট পাওয়া যাচ্ছে। সেই দিক থেকে বলছি এটা সবটাই হচ্ছে আপনার মানে ফলস বলা যায়। এখন আমরা ফলস বলতে আমাদের কাছে তথ্য নেই এটা বলতে পারে, তাদের কাছে তথ্য আছে, তারা বলবে এটা জেনুইন। কিন্তু এটা তো বোঝা যায় মানুষের অ্যাক্টিভিটিস থেকে বোঝা যায় এটা যে একটা ফেক। হ্যাঁ, এইটা টোটালি একটা ফেক। কিছু অংশ থাকতে পারে যারা হয়তো নিষ্ক্রিয় ছিল, হ্যাঁ, তাদের আর কিছু করার ছিল না। আর ধরুন এই ধরনের কাজকর্ম করার ক্ষেত্রে একটা ইজের পরে টিএনবি চুক্তির ক্ষেত্রে একটা কারণ ছিল, তার আগে ব্যাপক সন্ত্রাসবাদী কার্যকলাপ করেছে এরা, বিশেষ করে টিএনবি চুক্তি। দেখুন, যে কোনো সন্ত্রাসবাদী কার্যকলাপের পেছনে, সন্ত্রাসবাদী সংগঠনের পেছনে পলিটিক্যাল পার্টির যদি প্রচ্ছন্ন এবং পরোক্ষ মদত না থাকে, পরোক্ষ এবং প্রচ্ছন্ন মদত না থাকে, তাহলে ওই টেরোরিস্ট অ্যাক্টিভিটিস করা যায় না। আপনার এটা করতে গেলে আপনাকে কোনো না কোনো রাজনৈতিক দলে সহায়তা নিতে হবে, সাপোর্ট নিতে হবে। আপনি দেখুন টিএনবি লেফট ফ্রন্টের আমলে, আমি শুধু মানে নির্বাচিত সরকার, নির্বাচিত না, মানে ধরেন 50-এর দশক 60-এর দশকে উপজাতিদের মধ্যে কী ধরনের করছে এইসব বলার ব্যাপার নেই। এখন এই 80-এর দশকে টিএনবির অ্যাক্টিভিটিসটা করা হয়েছে লেফট ফ্রন্ট গভর্নমেন্টের বিরুদ্ধে। 80-র দাঙ্গার পরেই, 80-র দাঙ্গার পরে বলতে মানে 80-র দাঙ্গাটাও আপনার এটাও তো একটা প্ল্যান মাফিক পরিকল্পিতভাবেই এই ধরনের অ্যাক্টিভিটিসটা রিলিজ করা হয়। আর এটাকে বলা হয় যে লেফট ফ্রন্টের আমলেই ট্রাইবেল নন ট্রাইবেলের মধ্যে যে দ্বন্দ্বটা, হ্যাঁ, তারা একজন আরেকজনকে ব্যবহার করে যে শাসন করার নীতিটা, আমি দেখছিলাম একটা লিডিং পেপারে এই ধরনের একটা পোস্ট এডিটোরিয়াল লেখা হয়েছে যে এটা হচ্ছে বামপন্থীদের একটা কৌশল, একটাকে আরেকটার বিরুদ্ধে ব্যবহার করে শাসন ক্ষমতায় থাকা। এটা হচ্ছে অ্যানালাইসিস। তো সেটা তো ভুল অ্যানালাইসিস, কারণ তার দাঙ্গার পরে যে কমিটি এসেছিল, ইন্দিরা গান্ধী যে কমিটিটা গঠন করেছিলেন, ওনার এই রিপোর্টে তো এই সমস্ত কোনো বিষয় ছিল না যে রুলিং পার্টি, স্টেটের যে রুলিং পার্টি তারা একটা আরেকটাকে ব্যবহার করে শাসন ক্ষমতা, এটা বলেন উনি এখানে পিন পয়েন্ট করেছিলেন ল্যান্ড কোশ্চেনটাকে। উনি এটা বলে, আমার কাছে এটার রেকর্ড এখনও আছে, ওনার এই কমিশনের রিপোর্ট। সেদিক থেকে বলছি যে এইগুলি হচ্ছে টিএনবির একটা শাসন, টিএনবি পলিটিক্যাল পার্টি, তার জন্য কংগ্রেসের সাথে ল্যান্ডের ব্যাপারটা ছিল, ল্যান্ডের ব্যাপারটা 3 নম্বরে এটা ল্যান্ডের ব্যাপার ছিল, হ্যাঁ, ল্যান্ড রাইটের ব্যাপারটা ছিল। আবার আপনি এটা দেখুন যে এই যে আপনার টিএনবি মানে কংগ্রেসের সাথেই আপনি দেখুন উপদ্রুত আইন চালু করতে হলো, ত্রিপুরার যে একটা বামফ্রন্ট সরকার থাকা সত্ত্বেও আপনাকে ডিস্টার্বেরি অ্যাক্ট চালু করতে হলো। এটা কিন্তু যে কোনো ডেমোক্রেটিক মানুষের কাছে, গণতান্ত্রিক এবং চালু করে তারপরে নির্বাচন, মানে এটা একটা না প্রথমে চালু করতে হয়েছে 1986-এ, তারপরে না আপনার আবার একটা আইডিয়াটাকে রাষ্ট্রপতি শাসনের অধীনে এনে এই ডিস্টার্বেরিয়ার মাধ্যমে আপনাকে 88-এর ইলেকশনে যেতে হয়েছে। আর তারপরেও দেখুন ইলেকশনের ক্ষেত্রে যা হওয়ার হয়েছে, 93-র ক্ষেত্রেও এই ধরনের ঘটনা ঘটেছিল। তো সেদিক থেকে বলছি যে এটা টিএনবি রেকর্ডের সাথে এই সমস্ত চুক্তিগুলির একটা গুণগত পার্থক্য আছে। কারণ এই টিএনবি রেকর্ডে উপজাতিদের রাজনৈতিক অধিকারের প্রশ্নে অ্যাসেম্বলির মধ্যে 1/3 তাদেরকে দেওয়া হয়েছে, এটা বাস্তবায়িত হয়েছে। ল্যান্ড ডিমার্কেশন করা হয়েছিল, এডিসির যে ডিমার্কেশন, এটা ডিমার্কেশন করা হয়েছিল।
ডিমার্কেশনের বিশাল জটিলতা ছিল, কিন্তু ডিমার্কেশন করা হয়েছে উপজাতিদের চাকরির ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে তার জন্য বলছি যে ওই সময় এটা ছিল একটা কোয়ালিটেটিভ অ্যাকর্ড, আর এখন এটা হচ্ছে কোয়ালিটেটিভ না, গুণগতভাবে এটা কোনো কিছু না। এখন তো আপনি ওই স্তরটাকে যেই জায়গাতে টিএনবি অ্যাকর্ডটা শেষ হয়েছে, হ্যাঁ, সেই জায়গা থেকে আপনাকে শুরু করতে হলে এই নতুন দুটো চুক্তি হলো, এই চুক্তিগুলির মধ্যে এইগুলির বিষয় না। একটা তো আমরা দেখলাম চোখের সামনে কি কমিটি একটা তারা বানালেন, একটা 20 তারিখে মিটিং করলেন, আর আরেকটা তো আমরা পিস অ্যাকর্ড এখনো দেখলাম না। এটা ফলো আপ সঙ্গে আপনি 3 তারিখের চুক্তিটার কথা 2024 সালের কথা, 2 তারিখে 2 মার্চের এই যে চুক্তিটা, এটা তো যারা এই চুক্তিটার সঙ্গে যুক্ত তাদের নাম যদিও নেই, কিন্তু তাদের তো দাবি ছিল গ্রেটার ত্রিপুরাল্যান্ড, কিন্তু তারা তো এখন দেখলাম গ্রেটার ত্রিপুরাল্যান্ড আগেই চলে গেছে। তারা বলছে সাংবিধানিক মানে কনস্টিটিউশন সলিউশন, সংবিধানের মধ্যে আমাদের একটা সলিউশন চাই, সংবিধানের চৌহদ্দির মধ্যে। গ্রেটার ত্রিপুরাল্যান্ড করতে গেলে তো নির্বাচনের সময়, নির্বাচনের পরে তো সরকার পক্ষেই চলে গেল কিছুদিন পরে। এখন যেটা বলছে সেটা হচ্ছে, দেখুন 20 তারিখের মিটিংও বলেছেন, আর সে প্রেস মিটও বলেছেন 125 নং সংশোধনী, সংবিধান সংশোধনী। তো এটা তো বামপন্থীরাই তোলে। জিতেন চৌধুরী যখন পার্লামেন্টারিয়ান ছিলেন, উনি প্রথম 125 নং সংবিধান সংশোধনের প্রস্তাবটা আনলেন। তার অ্যাসেম্বলি ইলেকশনের সময়ও তারা বারবার ওই ত্রিপুরামথাকে পার্শ্ব করার চেষ্টা করেছেন যে আপনারা গ্রেটার ত্রিপুরাল্যান্ডে বাদ দিয়ে এই বিষয়টাতে আমরা ইউনাইটেড হই না। 125 নং যে সংশোধনী আছে সেটাতে আমরা, যেটার মধ্যে আমরা ডাইরেক্ট ফান্ডিং থেকে শুরু করে এডিসির আপগ্রেডেশন সব কিছু এটার মধ্যে আসতে পারে, এটা আমরা আনতে পারি। কিন্তু ওই সময় তারা এটা করলেন না। আফটার ইলেকশন 1 বছর পরে, 1.5 বছর পরে ওনাদের মুখ দিয়ে এখন বেরোচ্ছে 125, কারণ দেখছেন যে এছাড়া আর উপায় নেই। তাহলে শেষ বিচারে উপজাতিদের উন্নয়নের স্বার্থে শেষ কথা বা সলিউশনের রাস্তাটা কিন্তু বামপন্থীরাই দেখায়। কোনো মানে জাত্যাভিমানী অর্গানাইজেশন, হ্যাঁ, মানে ট্রাইবেল যে এক্সট্রিমিস্ট যে ট্রাইবেল এক্সট্রিমিস্ট অর্গানাইজেশনও দেখাতে পারে না, বা ট্রাইবেল সুবিনিজমের অর্গানাইজেশনও দেখাতে পারে না। হ্যাঁ, তো এদিক থেকে এই দিক থেকে বলছি যে উগ্র জাতীয়তাবাদের যে তাদের কাছে যে ভাবনাটা আছে, সেই ভাবনাটা থেকে বেরোতে গেলে আপনাকে বামপন্থীরা যে বাস্তবসম্মত দাবিটা তুলে ধরেছে, বাস্তবসম্মত যে দাবিটা তুলে ধরেছে, এই দাবিটার সাথে আপনারা কিন্তু এখন ইউনাইটেড হয়ে গেলেন। তাহলে এই ঐক্যবদ্ধতাটা আপনারা অ্যাসেম্বলির সময় কেন হলেন না? আর এই প্রশ্নে যদি আপনারা ঐক্যবদ্ধ হয়ে বিরোধিতা করছে তাদের সঙ্গে তো এক আসনে বসে ক্ষমতা ভোগ করছে না, আমি বলছি যদি আপনি ওই সময় অ্যাসেম্বলির সময় যদি আপনি এটা করতেন, তাহলে তো আজকে আপনার কাছে আরও বেশি আন্দোলন করে আরও বেশি আপনি উপজাতিদের স্বার্থে অনেক বেশি বিষয় আনতে পারতেন। হ্যাঁ, তখন এই সমস্ত বিষয়গুলি অপ্রাসঙ্গিকই থাকতো। আজকে যে বিষয়গুলিকে ধরে চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করা হচ্ছে, সেই বিষয়গুলি দূরে থেকে আপনার উপজাতিদের এডিসির ডাইরেক্ট আজকে সব বলছে যে আমার চাকরির ক্ষেত্রে এখন স্টেট গভর্নমেন্টের যে বোর্ড আছে, বোর্ডের মাধ্যমে চাকরি করা হোক, ইন্টারভিউ নেওয়া হোক, ঠিক না? আর এইটার ইন্টারভিউর মধ্যে বা পরীক্ষার মধ্যে যাতে ককবরক ভাষা যুক্ত থাকে, ককবরক থাকুক, ইংরেজি থাকুক, বাংলাও থাকুক। এখন তো লেটেস্ট এটাও বলছেন, আজকে ওইটা বলছেন যে এটার মধ্যে যাতে আপনার ককবরক থাকুক, বাংলা থাকুক, ইংরাজিও থাকুক। তো এই মাধববাড়ির ইনসিডেন্টের পর থেকে যে বক্তব্য, সেখান থেকে প্রায় 180 ডিগ্রি ঘুরে যাচ্ছে। 180 ডিগ্রি ঘুরে যাচ্ছেন না, ঘুরে গেছে 2019-এর 7ই জানুয়ারি আর 8ই জানুয়ারি যে ঘটনাটা ঘটলো, 8-9 তারা স্ট্রাইক ডাক দিয়েছিলেন, সেই ঘটনার পর থেকে এখন তাদের যে অবস্থান, সেই অবস্থান 180। আমি অন্য কিছু না, আমি বলছি যে এই ডিসিটাকে যদি আপনার স্বয়ং মানে সম্পূর্ণ করতে হয়, তো এডিসিকে স্বয়ং সম্পূর্ণ করতে গেলে যে 125 নং সংশোধনী আনতে হবে। 1, 2 হচ্ছে এটা হচ্ছে মেইন বিষয়। এটা যদি আপনি অ্যাকসেপ্ট করে নেন, তাহলে তো আপনার ক্ষেত্রে আর কোনো ধরনের দাবি করার প্রয়োজনীয়তা নেই। আপনার কিছু লোকের হাতে 2019 থেকে 2024 পর্যন্ত যে উপজাতি এলাকার যিনি সাংসদ ছিলেন তিনি একটা কথা বললেন না, আর এখন অবধি যিনি সাংসদ আছেন উপজাতি এলাকার যিনি সাংসদ, উনিও কোনো তথ্য, কোনো প্রশ্নও তুললেন না এই পর্যন্ত। কীভাবে ব্যাখ্যা করবেন? না, সাংসদের প্রতিনিধি আমি মানে আগে 2019-এর আগে যিনি ছিলেন, 2019 থেকে যিনি ছিলেন, 2019-এর আগে তো জিতেন চৌধুরী ছিলেন, উনি তো তুললেন 125, আর 2019-এর পরে যিনি ছিলেন
উনি তো ধরুন পার্টির যে পজিশন আছে সেই পজিশনটাই উনি রাখার চেষ্টা করবেন। উনার ধরেন উপজাতিদের প্রশ্নে তাদের যে নিজস্ব ভাবনা চিন্তা, সেই ভাবনা চিন্তা ত্রিপুরার ক্ষেত্রে ভিন্নই আমার কাছে মনে হয়। তাদের এটা ভিন্ন, কারণ তারা যদি ভিন্ন না হতো তারা এইভাবে ত্রিপুরা মথার কাছে সারেন্ডার করতো না। আচ্ছা, আমাদের অনুষ্ঠান প্রায় শেষ। সর্বশেষ একটা প্রশ্ন আপনাকে রাখতে চাই। 30শে জুন 1986 মিজোরাম অ্যাকর্ড সফল হয়েছে। এটাও রাজীব গান্ধীর সময়। এই লালডেঙ্গাকে উড়িয়ে নিয়ে আসা হলো, ওই লালথান হাওলাকে সরিয়ে লালডেঙ্গা চিফ মিনিস্টার হলেন, অ্যাকর্ড হলো। এখন অবধি তারা রাষ্ট্রীয় শাসন, দ্যাট ইজ গণতান্ত্রিক পদ্ধতিতে এখনও তারা নির্বাচনে লড়াই করছেন। এর আগে আসাম অ্যাকর্ড, এটাও সাকসেস হয়েছে। অগপ ওরা এখনও ইয়ের সঙ্গে রয়েছেন। এই করতে 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 এরপরে একাধিক অ্যাকর্ডের কথা তো আপনি নিজেও বললেন। এই সর্বশেষ যে চুক্তিটা হলো, যদিও প্রকাশিত হয়নি এখন, এই চুক্তির ভেতরে কি কি আছে আমরা জানি না, এখনও আসেনি। আজকে একটা সাংবাদিক সম্মেলন ছিল, সে সাংবাদিক সম্মেলন আমার একটা প্রশ্ন ছিল বিরোধী দলনেতার কাছে, যে এই অ্যাকর্ডে 125 সংবিধান সংশোধন, এই বিষয়টা কি আছে, আপনি কি জানেন এসব কিছু? যে অ্যাকর্ড কি হয়েছে সেটাই তো আমি জানি না। রাজ্যের বিরোধী দলনেতা সে কথা বলছেন। এই জায়গায় দাঁড়িয়ে এই অ্যাকর্ডগুলি এই রাজ্যের উপজাতিদের অগ্রগতির ক্ষেত্রে কতটুকু সাহায্য করবে বলে আপনি মনে করেন? না, এটা উপজাতিদের অগ্রগতির ক্ষেত্রে বা উন্নয়নের ক্ষেত্রে কোনো ধরনের সাহায্য নয়। এটা হচ্ছে মানে একটা রাজনৈতিক দল, আমার কথাটা আমি বোঝানোর চেষ্টা করতে পারি কিনা জানি না। একটা রাজনৈতিক দল যারা একটা সোশ্যাল অর্গানাইজেশন হিসেবে সামনে এসেছিল, তারা পরবর্তীতে ইলেকশনের মাধ্যমে এটা একটা পলিটিক্যাল পার্টি হিসেবে নেয়। তাদের কাছে এখন আর কোনো মানে অস্তিত্ব রক্ষা করার জন্য যে লড়াই, তাদের কাছে অস্তিত্বের লড়াই, যে আমি গ্রেটার ত্রিপুরাল্যান্ড বলেছিলাম, গ্রেটার ত্রিপুরাল্যান্ড থেকে আমার শিফট করে এখন 125 নং সংবিধান সংশোধনের জায়গা যেতে হচ্ছে। প্লাস তাহলে গ্রেটার ত্রিপুরাল্যান্ডগুলো তাহলে এই যে তথাকথিত সন্ত্রাসবাদ, হেনা তেনা বা ওই থানসা এসব যে আমরা বলি, সেটা কি হবে? তার জন্য বলেছে এই ধরনের যে ঘুমন্ত যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলোকে আমরা জাগিয়ে তুলি, যাতে আমার একটা গণভিত্তি বা জনপ্রিয়তা বেড়ে যায়। তার জন্য দেখবেন আপনার রিয়াং পুনর্বাসন, মিজোরাম থেকে যে রিয়াং রেখে গেল, তাদের পুনর্বাসন, এটার চ্যাম্পিয়ন ওনার কাছেই আছে, রিয়াংরা ব্রুরা, আপনি দেখুন। তো এইটা একটা মানে বিভিন্ন টাইপের আর কি, যে আমি এদিকটুকু আছি, এদিকেও আছি, কিন্তু বেসিক যে জায়গা থেকে আমি শুরু করেছিলাম, সেই গ্রেটার ত্রিপুরাল্যান্ড থেকে আমি কিন্তু 180 ডিগ্রি শিফট করে গেলাম, 125 নং সংবিধান সংশোধনের জায়গায় চলে এলাম। এটা হচ্ছে মূল ব্যাপার। আর আমরা যদি রাজনৈতিক দলগুলি এটাকে এক্সপোজ করতে পারে, অপোজিশন রাজনৈতিক দল যদি এটাকে এক্সপোজ করতে পারে যে এই ধরনের একটা রাজনৈতিক, যে নাকি তার পজিশনটাই ঠিক করতে পারে না, বারবার পরিবর্তন করে যায়, আর উপজাতি মানুষের সেন্টিমেন্টটাকে কাজে লাগিয়ে উনি শিফট করছেন, ঠিক না? তার জন্যই বলছি যে এখানে কোনো পার্লামেন্টারিয়ানের কোনো কাজ নেই, পার্লামেন্টের ওনার কথাতেই চলে। কারণ এই এত বড় বন্যা, 2 দিনের জন্য সফর, পরিযায়ী পাখির মতো সফর, 2 দিনের জন্য। কতদিন পরে এলেন কেউ জানে না, কোথায় আছেন কেউ জানে না, পরিযায়ী পাখির মতো এসে চলে গেলেন একটা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ। তার জন্য বলছি এসব ব্যাপার না, ব্যাপার হচ্ছে একটা অর্গানাইজেশন, তার এখন অস্তিত্বের লড়াই। আর আমি সেটা বলছি যে বিজেপি এইভাবে তার যে অর্গানাইজেশন জনজাতিদের মধ্যে, সেটা যে নেই, এই চুক্তির মাধ্যমে আবারও প্রমাণিত হলো। বিজেপির জনজাতিদের মধ্যে তার মানে শিকড়টা নেই, আর যদি শিকড়টা থাকতো তাহলে বিজেপি তাদের কাছে তুলে দিত না। আরও একটা বিপদ এখন দেখা যাচ্ছে, যে এই চুক্তিটাকে একটা সাম্প্রদায়িক রং দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। সেটা হচ্ছে আমার কাছে সবচেয়ে বেশি ভয়ের ব্যাপার, যে এটার মধ্যে এটাকে এক্সপোজ করা যাক, এই চুক্তিটা ত্রিপুরার জনজাতিদের উন্নয়নের প্রশ্নে কোনো কাজে লাগবে না। একটা রাজনৈতিক দল তার একটা সেকশনকে আপনার মানে তার একটা সেকশনের আধিপত্য বিস্তার করার জন্য এই ধরনের শাখা প্রশাখাগুলিকে কাজে লাগানো যায়। হ্যাঁ, ওনার যে বেসিক জায়গা ছিল, সেই জায়গা থেকে উনি শিফট করে এসেছেন, আর সেটাকে যদি আমরা এক্সপোজ করতে পারি, মানে যারা অপোজিশন আছেন তারা যদি এক্সপোজ করতে পারেন, তাহলে আগামী দিনে তাদের কাছে আর জনজাতিরা যাবে না, জনজাতিরা বুঝবে যে তাদেরকে যে কীভাবে ধোঁকা দেওয়া হচ্ছে, এটা তারা বুঝতে পারবে।
এটাই আমার কাছে মনে হয় এই অ্যাকর্ড থেকে আমরা নিতে পারি, যে অ্যাকর্ডটা একটা ফার্স, যেভাবে জনজাতি জনগণকে ধোঁকা দেওয়া হচ্ছে, প্রহসন করা হয়, প্রহসনের নামে, ফেক সারেন্ডারের নামে 180 ডিগ্রি তারা চলে এসছেন। 125 নং সংবিধান সংশোধনের মাধ্যমেই আমরা এডিসিকে আরও ডেভেলপ করতে পারি, জনজাতিদের অধিকার সুরক্ষিত করতে পারি। এই বিষয়টা যদি আমরা তাদের কাছে তুলে ধরতে পারি, তাহলে এই রুলিং যে দুটো পার্টি আছে তাদের জনজাতিদের মধ্যে থেকে তাদের বেশটা সরে যাবে। অসাধারণভাবে শেষ করলেন যে 125তম সংবিধান সংশোধন অত্যন্ত জরুরি এই উপজাতিদের অগ্রগতির ক্ষেত্রে। এডিসিকে সরাসরি টাকা দেওয়া ইত্যাদি অনেক বিষয় আছে, এটা পড়তে হবে, পড়ে তারপরে তাদের মতামত দেওয়া উচিত ছিল। প্রথম থেকে তারা ডিসকার্ড করেছিলেন, এখন সেদিকে আবার আসছেন, সেটাই মৃন্ময়বাবু বলার চেষ্টা করলেন। এই সাথে জনমনে যে প্রশ্নগুলি জাগছে সেটাও আপনাদের কাছে একটু দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করছি। সেটা হচ্ছে যে যারা সারেন্ডার করলেন তাদের বিরুদ্ধে যে ক্রিমিনাল অফেন্সগুলি আছে, যে আইনগুলি প্রয়োগ করার কথা, সেগুলির কি হবে? অ্যাকর্ডের কোনো কাগজ আমরা পাইনি, তাদের কি সেখান থেকে মুক্তি দেওয়া হয়েছে? টিএনভি চুক্তিতে কিন্তু সেটা করা হয়েছিল, পুনর্বাসনের প্রশ্ন। এখন যে চুক্তিটা হলো, যাদের বিরুদ্ধে ক্রিমিনাল কেসগুলি রয়েছে তাদের দলেরই, যারা এখন সারেন্ডার করেছেন, এই দলেরই একাধিক নেতা এখনও জেলে আছেন। তাদের ট্রেজারার, তাদের একজন সুপ্রিমো যে আছেন, তাদের ভেতরে 3 জনের ভেতরে একজন এখনও রয়েছেন। এই জায়গায় দাঁড়িয়ে এই প্রশ্নগুলির মীমাংসা কিন্তু এখনও হলো না। পাশাপাশি মানুষের মনে প্রশ্ন যে যারা সারেন্ডার করলেন তার সংখ্যাতত্ত্বর দিক থেকে তো নানা রকম আসছে, 1000-এর ওপরেও গিয়ে দাঁড়িয়ে যেতে পারে। এই জায়গায় দাঁড়িয়ে রাজ্য বিধানসভার নির্বাচন, পরবর্তী নির্বাচনে এই যারা সারেন্ডার করলেন তাদের নতুন মুখ হিসেবে রাজ্য বিধানসভায় সদস্য হিসেবে আমরা কি দেখতে পাবো, নাকি এই জন্যই এই সারেন্ডার? ভবিষ্যৎ বলবে, আমরা অপেক্ষায় থাকলাম। কিন্তু খবরদার কথা নয় বলে হবে না, কথা বলেই যাবে, আপনাদের সামনে বারবার আসবে। আজকে একটু থাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে নমস্কার।